নমস্কার, কেমন আছেন সবাই? দ্য প্রেত স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দ্য প্রেত স্টোরি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কারোর জীবনে ঘটে যাওয়া বা কোনো পরিজনের কাছ থেকে শোনা ভৌতিক ঘটনা বা গল্পকে বাস্তবে সবার সামনে তুলে ধরা হয়। গল্পগুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দ্য প্রেত স্টোরি কখনো কাউকে বিশ্বাস করার জন্য জোর করে না। হ্যাঁ, তবে গল্পগুলি মনোরঞ্জনের ছলে শ্রবণ করাই হবে বুদ্ধিমানের কাজ। নমস্কার, আমি দীপু, আর আপনারা শুনছেন দ্য প্রেস স্টোরি এর সম্পূর্ণ নতুন এবং 4 নম্বর এপিসোড। আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতায় হওয়া কোনো ঘটনা বা আপনাদের পরিজনের কাছ থেকে শোনা কোনো ঘটনা আমাকে শেয়ার করতে পারেন। আপনাদের ঘটনা ঠিক সময়ে সবার সামনে আমি গল্প আকারে সাজিয়ে ধরব। আপনাদের শ্রোতাদের কাছে একটি বিশেষ নিবেদন রইল যে আপনারা যে ঘটনাটি পাঠাবেন তা যেন আগে কোনো প্ল্যাটফর্মে শোনানো না হয়। ঘটনা পাঠাতে মেল করুন দ্য প্রেস স্টোরি 231@gmail.com ও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দ্য প্রেস স্টোরি এর ইনবক্সে পাঠিয়ে দিন গল্প। ডিসক্রিপশানে এর দুটির লিঙ্ক দেওয়া থাকবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোডটি। নমস্কার, দ্য প্রেস স্টোরির সমস্ত শ্রোতা বন্ধুদেরকে মরশুমের প্রীতি শুভেচ্ছা। আপনারা কমেন্টে জানান যে আপনাদের মরশুম কেমন কাটছে। আমি তো বলবো আমার খুবই বোরিং কাটছে। বাইরে এরকম মেঘ করে আছে, বৃষ্টি তো হচ্ছে না, মেঘ করে আছে, হাওয়াও হচ্ছে না, অস্বস্তিকর পরিস্থিতি, গরম। তার উপরে এরকম ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ আমার কাছে কোনো কালেকশান ছিল না গল্পের। এই দুদিন আগে আমার কাছে একটা গল্পের কালেকশান এসছে। কালেকশান বলতে ঠিক দুটো গল্প, তার মধ্যে একটা গল্প আজকে আপনাদের পড়ে শোনাবো আর কি, আপনাদেরকে শোনাবো। আর একটা গল্প নেক্সট এপিসোডের জন্য তুলে রাখতে হবে, কারণ আমার কাছে তো বেশি কালেকশান নেই আর আপনারা কোনো গল্প পাঠাচ্ছেন না, তার জন্য কিছু তো একটা সেভিংস করে রাখতে হবে নাকি। তো গল্প পাঠান, যদি আপনাদের দ্বারা সম্ভব হয় গল্প পাঠান। দ্য প্রেত স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও ভালো লাগলে কমেন্ট করুন। আজকের একটি গল্প, আগে 3টে এপিসোডে দেখেছেন যে 2টো করে গল্প থাকে, বাট আজকে একটি গল্প থাকছে, একটাই মাত্র গল্প। একটু ছোট্ট মতো, বেশি বড় না, ছোটো মতোই গল্প, একটাই গল্প, কারণ বুঝতে পারছেন আরেকটা গল্প পরের পার্টের জন্য রেডি করে রাখতে হবে। তো আজকে একটাই গল্প আপলোড করব। গল্পটি আমার একটা ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা গল্পটি। তাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে সে তার একটা গল্প আমাকে শেয়ার করলো। তো ভাইয়ের সমস্ত ডিটেলস আমি গল্পের মাধ্যমে জানিয়ে দেবো। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। লেটস স্টার্ট। তো ভাই যেরকম গল্প আমাকে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেরকমভাবে ভাইয়ের লেখা অনুযায়ী আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর কি। আপনারা পড়বেন, শুনবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব আমার ভুলটা পরের পার্টে সংশোধন করে দেওয়ার। তো ভাইয়ের লেখা অনুযায়ী আমি আপনাদের গল্পটা শোনাই, মনোযোগ সহকারে শুনুন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। আমার নাম অঙ্কিত, গ্রাম মৌখালী, বিষ্ণুপুর থানা, দক্ষিণ 24 পরগনা। শুরু করা যাক ঘটনা। আমাদের পাড়ার এক ঠাম্মা ছিলেন, বাচ্চাদের খুব ভালোবাসতেন। তার ছেলে মেয়ে তেমন একটা তাকে না দেখলেও তার নাতি নাতিরা তাকে খুব ভালোবাসতে, আর তাদের কাছেই তিনি থাকতেন। তার আলাদা একটা ঘর ছিল, ও 2 যমজ নাতিরা তাদের স্ত্রীদের নিয়ে আলাদা একটা ঘরে থাকতো। তো হঠাৎ একদিন সকালবেলা ঠাম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই তাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে, একেবারে হন্যে হয়ে খুঁজে আর কি, পাতি বাংলা ভাষায়। পরে বাড়ি থেকে অনেক দূর একটা আশ্রমের সামনে অজ্ঞান অবস্থায় তার ছেলেরা ও নাতিরা তাকে খুঁজে পায়। এখন ভাবনার বিষয়, মাত্র 1 রাতের মধ্যে তিনি আমাদের বাড়ি থেকে এত দূরে গেলেন কি করে। আর এই রকম ঘটনা 2 দিন পর পর হওয়ায় তার ছেলে ও নাতিরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। তার কিছুদিন পর তার একটা রোগে পা কাজ করা বন্ধ করে দেয়, 2টো পাই কাজ করা বন্ধ করে দেয়। হাঁটতে পারতেন না তিনি।
মাঝখানে সে এদিক ওদিক চলে যাওয়া বন্ধ ছিল। উচ্চমানের ডাক্তার দেখানো হয়, ডাক্তারও কিছু বলতে পারেননি তার সেই ভবঘুরে রোগের ব্যাপারে। মানে যেহেতু বাইরে চলে যেত না, ডাক্তারও কিছু বলতে পারেনি সে ব্যাপারে। পাড়ার সবাই ভাবতো হয়তো বয়স্ক মানুষ, নার্ভের সমস্যা ওনার। কিন্তু তিনি বলতেন কে যেন তাকে ডাকে। কে ডাকে সেটা তিনি মানে ভালো করে মনে করতে পারতেন না, কিন্তু তিনি বলতেন কে নাকি তাকে ডাকে। সবাই তো ওই কথা শুনে একসময় তাকে পাগলই মনে করতে শুরু করে। তারিখটা তার মনে নেই আমার, কিন্তু এই বছর জুলাই মাসের কোনো এক দিনে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে যিনি ঠাম্মা তাকে খুঁজে পাচ্ছিলেন, অঙ্কিত ভাইয়ের কথায় আর কি, ঠাম্মা যিনি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ছেলে ও নাতিরা অবাক, কারণ তারা বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে ঠাম্মাকে শিকল পরিয়ে বেঁধে রেখে কোথাও একটা গিয়েছিল। যেহেতু ওরকম ঘটনা ঘটছে, বারবার বাইরে চলে যাচ্ছে, তাই জন্য ওনাকে শিকলে বেঁধে বাইরে কোথাও একটা গিয়েছিল, একটা পার্সোনাল কারণে। কোথায় গিয়েছিল সেটা জানা যায়নি। আর তাছাড়া অবশ মানুষ গেল কোথায়? এমনি সত্যিকারের কথা, খোড়া মানুষ সত্যি যাবে কোথায়? সেই আশ্রমে এছাড়া পাড়ার চারিদিকে আশেপাশে খোঁজা হলেও কিন্তু পাওয়া গেল না। 3-4 দিন হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না। শেষে আমাদের বিষ্ণুপুর পুলিশ স্টেশন রিপোর্ট করা হলো, মানে যে বিষ্ণুপুর পুলিশ স্টেশনে রিপোর্ট করা হলো। পুলিশও তদন্ত শুরু করে দিল। সেই সন্ধ্যা থেকেই পাড়ার শেষে এক হালকা পচা বিশ্রী গন্ধ বেরোতে শুরু করে। মানে সেই দিন সন্ধ্যা থেকেই পাড়ার শেষে একটা হালকা পচা বিশ্রী গন্ধ বেরোতে শুরু করে। একদম পচা বিশ্রী গন্ধ, যেরকম লাশ পচে গেলে যেরকম বিশ্রী গন্ধ বাড়ায়, সেই রকম একটা গন্ধ বাড়াতে শুরু করে। 7 দিনের মাথায় পুরো পাড়ায় টেকাদার হয়ে যায়। মানে 7 দিনের মাথায় এই লাশটা এতটা গলে পচে গেছে যে আর টেকা যাচ্ছে না, এইরকম একটা অবস্থা। সবাই গ্রামের শেষের বাঁশবাগানের কাছে গিয়ে দেখে একটা অর্ধগলিত লাশ পড়ে আছে। মানে অঙ্কিতের যে গ্রাম, সেই গ্রামের একদম শেষে গিয়ে একটা বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানে দেখে একটা অর্ধগলিত লাশ পড়ে আছে। পরে শনাক্ত করে জানা যায় যে ওটাই ঠাম্মার লাশ। অপঘাতে মৃত্যু বলে 3 দিনেই কাজ সারা হয়। তার কিছুদিন পর তার ছোট নাতির ওপরে ঠাম্মা ভর করে। মানে যিনি ঠাম্মা ছিলেন তার ছোট নাতিদেরকে ভালোবাসতেন তিনি খুব। সেই একটি ছোট নাতি তার উপরে ঠাম্মা ভর করে, মানে আমাদের সামনেই, মানে অঙ্কিত বলছে তার সামনেই, এবং বলে যে নিশিতে তাকে ডেকে নিয়ে গেছে। ঠাম্মা তার ছোট নাতিকে ভর করে এবং বলে যে তাকে নিশিতে ডেকে নিয়ে গেছে। এবং ওই বাঁশবাগানের কাছে একটা পুকুর ছিল, তার কাছে গোসাপ অনেকগুলো ছিল। সেই গোসাপ তার মাংস খুবলে খেয়ে নিয়েছে। যেহেতু চলতে হাঁটতে পারতেন না, পালানোর কোনো চান্সই নেই পালানোর, যে গোসাপ খেতে আসছে বা কামড়াতে আসছে, যে তিনি আটকানোর চেষ্টা করবেন, সেটাই তিনি পারলেন না। তারপরে মানে এরকম গোসাপে তার মাংস খুবলে খেয়ে নিয়েছে। এতদিন বাড়িতে সবাই থাকায় সে নিশি কিছু করতে পারেনি। মানে অঙ্কিত বলছে আর কি, যে ভর করেছিল ঠাম্মা, সেই ঠাম্মা ভর হয়ে বলছে যে এতদিন বাড়িতে কেউ না থাকায়, মানে সেই নিশি যে ডেকে নিয়ে গেছিলো ঠাম্মাকে, সে নাকি এতদিন বাড়িতে কেউ থাকায় কিছু করতে পারেনি। আর সেই বাড়ি থেকে সবাই বেরিয়ে গিয়েছে, তখনই সেই কাজটি সে করতে সক্ষম হয়ে গেছে। মানে যখনই বাড়িতে সবাই তাকে শিকল পরিয়ে রেখে চলে গেল, তার বাইরে চলে গেল কোনো একটা কারণে, অনির্দিষ্ট কারণে চলে গেল, তো তখনই নাকি নিশি তার কাজটি করতে সক্ষম হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে শিকল পরা অবস্থায় কি করে, মানে বাড়ি থেকে বাইরে শিকল পরা ছিল, উপরন্ত বাইরে থেকে গেট দেওয়া ছিল, তালা চাবি দেওয়া ছিল, কি করে মানুষটা বাইরে গেল? সব থেকে বড় কোশ্চেন কিন্তু এখানটায় উঠে আসছে। আপনারা যদি জেনে থাকেন এর উত্তরটা কি হতে পারে, অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, আপনাদের মতামত শেয়ার করবেন আমার সাথে। আর আমিও তো খুব অবাক যে একজনের শিকল পরা বৃদ্ধা মহিলা, যে হাঁটতে চলতে পারেন না, আবার সামনে গেটে তালা চাবি দেওয়া, তো কি করে
কি করে সম্ভবটা, কি করে সে কি করে মানে বেরিয়ে গেল ঘর থেকে আর কি করে। তো চলুন গল্পে কোনো যাক। তো অঙ্কিত ভাই বলছে যে প্রমাণ আমার এক দাদা, মানে সেই দাদার রাস্তায় একটার সময়, রাত ঠিক একটার সময় ঘরে আসার সময়, মানে কাজ থেকে বাড়ি আসছিলেন তিনি, আসার সময় রাস্তায় কাউকে ঘষে ঘষে যেতে দেখেছিল ঠিক 1 সপ্তাহ আগে, মানে ঠাকুমা যেদিন থেকে নিখোঁজ হয়েছিলেন সেই দিনেই, মানে সেদিন রাতেই আর কি, 1 সপ্তাহ আগে। ঠিক লাশটা যে ধরনের কাপড় পরেছিল সেই রকম কাপড় পরিহিত একজন বৃদ্ধাকে। তখন তেমন না গুরুত্ব দিলেও এমন ঘটনার পর আমাদের সবার কাছে তা পরিষ্কার হয়েই যায় যে ওটা ঠাম্মাই ছিল। তো এটাই ছিল আমাদের অঙ্কিত ভাইয়ের গল্প। আপনারা বলুন, কমেন্টে লিখুন যে কেমন লাগলো গল্পটি। আমি তো এখনও বুঝতে পারছি না যে গল্পটার মেন রহস্যটা কী। একটা নিশি ডাক দিয়েছে, সে বুঝতে পারলাম নিশি ডেকেছে, কিন্তু একটা বৃদ্ধা মহিলা যার পায়ে শিকল বাঁধা, পায়ে, আমি বুঝতে পারছি পায়ে শিকল বাঁধা হোক বা হাতে গায়ে যেখানেই হোক শিকল বাঁধা অবস্থা, তার বাইরে আবার দরজায় তালা চাবি দেওয়া, সেই বৃদ্ধা মহিলা কী, আবার তিনি পায়ে হাঁটতে চলতেও পারেন না, পা দুটোই অকেজ, তিনি কি করে মানে তিনি কি করে মানে দরজা থেকে বাড়ির বাইরে গেলেন এবং বাইরে গিয়ে সেই একদম গ্রামের শেষ প্রান্তে, মানে পাড়ার একদম শেষ প্রান্তে যে বাঁশবাগান আছে সেই বাঁশবাগানের কাছে গেলেন কি করে, সম্ভবটা কি করে, মানে একটা বাড়ির বাইরে থেকে উনি কি করে বেরোলেন, এইখানে আমার সবথেকে বড় কোয়েশ্চেন। যেখানে এটা আমি অঙ্কিত ভাইয়ের কাছে অবশ্যই পরে কোয়েশ্চেন করব যে কি করে এটা সম্ভব, সেটা আমি পরে অঙ্কিত ভাইয়ের কাছে মানে কোয়েশ্চেন করব। আর যদি গল্পটার সত্যতা যাচাই করতে চান, আমি ডেসক্রিপশানে অঙ্কিত ভাইয়ের মানে আমি নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন যে গল্পটা আসলে সত্যি কিনা মিথ্যা। আমি তো জানি না, কারণ আমি গল্প কালেকশান করে বেড়াই, তাই অঙ্কিত ভাইয়ের কাছে একটা গল্প চেয়েছিলাম, সে আমাকে এই গল্পটাই পাঠিয়েছে, বললো দাদা হ্যাঁ এটাই একটা সত্যি ঘটনা আমাদের এখানে ঘটেছে, তাই মানে আমাকে পাঠিয়েছে আর কি। তো আপনারা গল্পটা শুনুন এবং আমাকে জানান কীরকম হয়েছে গল্পটি। আজকে এই গল্পটা একদম ছোট্ট মতো গল্প এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, মরশুমের মজা নিন, আর পরের গল্পটা খুব তাড়াতাড়ি আসছে। তো ভাই যেরকম গল্প আমাকে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেরকমভাবে ভাইয়ের লেখা